প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। দর্শক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। রাজনীতি, অর্থনীতি, আইন, বিচার, প্রশাসন, পুলিশ, নির্বাচন সহ বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে কাজ করছে এই সরকার। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরও সতর্ক থাকতে হবে। সংস্কার কার্যক্রমের প্রক্রিয়ায় জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন, গণতন্ত্র কিংবা সংস্কার কোনোটি টেকসই ও কার্যকর হয় না দাবি করে তিনি বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত জবাবদিহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় সংস্কারে জন অংশগ্রহণ, প্রয়োজনীয়তা ও করণীয়। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলিফার চৌধুরী মনি, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোরাব হাসান এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মাহফুজুর রহমান। দর্শক, অনুষ্ঠানে প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছে মূল আলোচনা বিষয় সংস্কারে জন অংশগ্রহণ, প্রয়োজনীয়তা ও করণীয়। প্রথমেই শুরু করতে চাই নীলিফা চৌধুরী, আপনাদেরকে আমি শুরু করতে চাই। আজকে তো একটা সমাবেশ ছিল, আপনাদের বড় ধরনের একটা সমাবেশ ছিল আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে, এবং সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেশ কিছু কথা বলেছেন তিনি। সেখানে তার বক্তব্যের যে বিষয়টি হচ্ছে যে অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কারণ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সরকার। এবং অন্যদিকে সংস্কারে জনগণের অংশগ্রহণের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। যদি ব্যাখ্যা করেন বিষয়টি। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, উনি যে বক্তব্যটা দিয়ে রেখেছেন এটা তো সত্যি, একদম এর মতো সত্যি বোধহয় কঠিনতর সত্যি আর কিছু নেই, যে এতগুলো জীবনের বিনিময়ে এখনও আমরা ঠিক করে উঠতে জানি না যে সত্যিকার অর্থে কতজন শহীদ হয়েছে এটা, এবং কতজন, এই যে 18,000 বলা হয়, আমার মনে হয় আরও বেশি হতে পারে। এই যে অনেকেই বুঝাতে পারে নাই, আসতে পারে নাই, মানুষ আহত, কারো চোখ নাই, কারো দাঁত নাই, কারো হাত নাই, কারো পা নাই। এই একটা ধ্বংসলীলার উপর একটা দেশ দাঁড়িয়ে আছে আজকে। যাদের এই অবদান, যারা চলে গেছে, আমি সমস্ত শহীদদের এবং আহতদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং পাশাপাশি আমি বলছি যে এই জাতি তাদের অবদান ভুলবে না, কখনোই ভুলবে না, ভুলার মতো না। সেইখানে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি বলেছেন, যেটা আপনি বললেন, যে অন্তর্বর্তী সরকার নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, এটার জন্য রিকোয়েস্ট করেছেন। কারণ জিনিসটা কিন্তু, কাজটা কিন্তু ভীষণ বন্ধুর রাস্তা, কঠিনভাবে অভিজ্ঞতার অভাব থাকবে। এবং একটা শ্রেণী আপনি খেয়াল করেন, যাদের জন্য এই আন্দোলন, তারা কিন্তু দেশের মধ্যেই আছে, এখনো উৎপেতে আছে। তাদের কিন্তু অর্থ সম্পদ কিছুই খোয়া যায় না ওরকম। এই একটা ধরেন, একটা জেদের বশবর্তী কারো ঘর দখল করলো, ঘর মানে কারো একটা ফার্নিচার ভাঙলো বা পুড়ে দিল, এটাতে বেশি কিছু যায় না। তাদের অর্থবিত্ত সব কিছুই আছে সেইখানে, এবং প্রত্যেকটা প্রতিকূল হওয়ার চেষ্টা হচ্ছে। এই 40 দিনের মধ্যে, 41 দিনের মধ্যেই কিন্তু অনেকগুলো ছোট ছোট কু হয়েছে, চেষ্টা করছে এই সরকার যাতে ব্যর্থতায় পর্যবসিত হয়, এটার জন্য তারা চেষ্টা করছে। সেই জন্য আমাদের নেতা এই কথাটা বলেছেন যে তাদেরকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে, এবং আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে, এটার ব্যাপারেও তাদের সতর্ক থাকতে হবে, যে কতটুকু পর্যন্ত আমাদের সহযোগিতা অব্যাহত রাখতে পারবো আমরা। এই সহনশীল পর্যায় পর্যন্ত ওনারা সময় নেবেন, এবং ওনারা আর্লি অ্যাজ পসিবল ওনারা যে সমস্ত জায়গাগুলো আমাদের ভঙ্গুর হয়েছে,
সেই সমস্ত আচ্ছা, আপা, জায়গায় আরেকটা কথা আমি বলতে আমাদের চাই যে জনাব তারেক রহমান বলেছেন গণঅভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রীরা নানামুখী সুযোগ গ্রহণ করতে পারে, এই সংখ্যাটা কেন? এই যে কথাটা বললাম যে যারা ঘাপটি মেরে আছে তারা কিন্তু এখনো ঘাপটি মেরেই আছে। আপনি দেখেন কয়টা আওয়ামী লীগের নেতাকর্মীরা অ্যারেস্ট হয়েছে, হয় নাই? কয়জন বিদেশ পালিয়ে যেতে পেরেছে? যেতে পারে নাই খুব একটা। তার মানে তারা এখানেই আছে। আমি আপনাকে যদি আরও প্রমাণ দেই, আপনি গোপালগঞ্জের জিনিসটা দেখেন। গোপালগঞ্জে যে যিনি শেখ হাসিনার সাথে ইলেকশন করেছে আমাদের প্রার্থী, উনি ওনার এলাকায় যাচ্ছে, খুব যে রাগঢাক করে যাচ্ছে এমনও না, নর্মালি যাচ্ছে। কয়েকটা গাড়ি, একজন ক্যান্ডিডেট যাচ্ছে, প্রথম অনেক বছর ঢুকতে পারে নাই, তার এলাকায় যেতে পারে নাই, সেই হিসেবে যাচ্ছে। যেভাবে ওখানে পিটিয়েছে, যেভাবে মেরে ফেলেছে, যেভাবে রক্তাক্ত করেছে, আপনি ওই প্রার্থী জিলানির অবস্থা দেখলে তার জীবন মৃত্যুর সাথে আর পাঞ্জা লড়ছে। তো সেই জায়গায় আপনার এরকম এর আগে সেনাবাহিনীর সাথে তারা একটা ঘটনা ঘটিয়েছে, সেনাবাহিনীকে মেরেছে, তাদের গাড়ি পুড়ে দিয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করেছে। এর আগে তারা কিন্তু শপথ নিয়েছে, ওপেন সিক্রেট, এটা তারা শপথ নিয়েছে। তো এই জিনিসগুলো আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার দায় কিন্তু সমস্ত বাংলাদেশের। যদি তারা ব্যর্থ হয়, বাংলাদেশটা যেভাবে হেসে উঠেছিল 5 তারিখে, ঠিক সেভাবেই কান্না করবে, সেভাবেই কষ্ট পাবে। সেই আশঙ্কার কথাই উনি বলেছেন, সেই আশঙ্কার কথা, যাতে, কারণ এই দেশটাকে নিয়ে কিন্তু জন্ম লগ্ন থেকে এই দেশটাকে নিয়ে শুধু ষড়যন্ত্রই হয়েছে, ষড়যন্ত্রই হচ্ছে। তো এই ষড়যন্ত্র, এত ষড়যন্ত্র দেখে একটা কথা তো বলা যেতেই পারে। তো উনি ওই জায়গা থেকে বলছে যে ওনারাও যেন এই ব্যর্থতার কারণ হয়ে না দাঁড়ায়। আমরা তো তাদের সহযোগিতা করব। এখন আমি সহযোগিতা করতে চাই, আমার সাথে সাফিসিয়েন্ট মানুষ আছে, সমর্থন আছে, আমি করতে চাই। এখন আপনার নেওয়ার মতো তো মানসিকতা থাকতে হবে, আপনি কতটুকু নিবেন, কিভাবে নিবেন। এখন আপনি যদি আমাকে প্রথমে শত্রু মনে করেন, আপনি যদি না নিতে চান, তাহলে আমি কিভাবে দিব আপনি বলেন। এবং আপনাকেও বলতে হবে আমার অভিজ্ঞতা আছে, এটা কিন্তু আপনার ফেলে দিলে হবে না। আমার অভিজ্ঞতাটাকে আপনার কাজে লাগাতে হবে। আপনার অভিজ্ঞতা নেই, অনেক কিছু আছে, অনেক রকম আপনার সামর্থ্য আছে, আপনার শিক্ষা আছে, আপনার ওয়ার্ল্ড ওয়াইড পরিচিতি আছে, আপনি কোনো জায়গায় বিশেষ থেকে বিশেষজ্ঞ, বাট আপনার অল জায়গাটার অভিজ্ঞতাটা নাই। সেই অভিজ্ঞতাটা কার আছে? যার কাছে আছে তার কাছ থেকে নিতে হবে। আমার অভিজ্ঞতা আছে, আমার কাছ থেকে নিতে হবে। সেই নেওয়ার জন্য, আমি দেওয়ার জন্য এক পায়ে খাড়া। এখন আপনি যদি না নিতে চান, আমি তো আপনাকে জোর করে এটা দিতে পারি না। পৃথিবীতে সব কিছুই কেনা বেচা হয়, শুধুমাত্র অভিজ্ঞতাটা ছাড়া। সেই অভিজ্ঞতাটা যার কাছে আছে তার কাছ থেকে কিভাবে নিলে কতটুকু হবে? নইলে তো পৃথিবীতে আপনার স্বৈরশাসকরাই সবচেয়ে ভালো অবস্থায় দেশ নিতে পারতো। তাহলে তো সাদ্দাম হোসেন বলি, গাদ্দাফি বলি, তারাই নিতে পারতো। নইলে তো আপনার এই বিশেষজ্ঞরাই দেশটাকে ভালো জায়গায় নিতে পারতো, ইকোনমিক্যাল সবচেয়ে ভালো জায়গায় নিতে পারতো। তাহলে তো রাজনীতিবিদদের প্রয়োজন হতো না। সেই রাজনীতিবিদদের প্রয়োজন যে জায়গায়, সেই জায়গাগুলো যদি তারা আমাদেরকে স্মরণ করে, আমাদের নেতাদেরকে স্মরণ করে, এবং আমাদের যারা এই অভিজ্ঞতায় অভিজ্ঞ তাদেরকে স্মরণ করে, আমরা তাদেরকে সহযোগিতা করব। এটাই কিন্তু তারেক রহমান সাহেব এটা বোঝানোর চেষ্টা করেছে উনি ওনার বক্তব্যে। বক্তব্যে ধন্যবাদ। আবারও স্পষ্টভাবে। আসবো আপনার কাছে। সোহরাব হাসান, আপনি কি বলবেন? না, দুটো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে একটা সংশয় তো আছেই, একটা শঙ্কাও আছে, শঙ্কাও আছে, এবং সরকারের সামর্থ্য সম্পর্কে সন্দেহ আছে। আবার একই সঙ্গে এটাও বলেছেন যে এটা ব্যর্থ হতে দেয়া যাবে না। অর্থাৎ সরকারের কার্যক্রম বিএনপি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, এটি কিন্তু তারেক রহমানের বক্তব্যে প্রতিফলিত। এখন আবার দুই পক্ষের চাওয়া পাওয়ারও একটা দ্বন্দ্ব থাকতে পারে। বিএনপি যে কয়টি সমাবেশ করেছে, বক্তৃতা বিবৃতিতে, নেতাদের বক্তৃতা বিবৃতিতে এক ধরনের তারা যথাসম্ভব দ্রুত নির্বাচনের কথা বলছে, দ্রুত নির্বাচন করে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া। আবার এটাও বলছেন যে সংস্কারে যতদিন লাগে সেই সময় দিতে তারা প্রস্তুত। এখন এখানেই প্রশ্ন, সংস্কারটা কোন পর্যন্ত? 5 আগস্টের পর নানা রকম ক্ষমতার পালাবদলের পর কিন্তু নানা রকম, কেউ বলছেন যে সংবিধানই পুনরায় লিখিত হতে হবে, কেউ বলেছেন যে দ্বিতীয় স্বাধীনতা, তো দ্বিতীয় স্বাধীনতার আবার অনেক কিছুই নতুন করে।
কিন্তু বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলো যেটা মনে করেছেন যে রাজনীতিকদের হাতে থাকতে হবে, রাষ্ট্র পরিচালনার ভারও রাজনীতিকদের হাতে থাকতে হবে। মাঝখানে যে ছেদটা ঘটল, অর্থাৎ দীর্ঘদিন মানুষের দমবন্ধ অবস্থা, বিশেষ করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ হয়ে গিয়েছিল, এটি খোলার জন্যে এবং ভবিষ্যতে এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা না আসে বাংলাদেশে। ছাত্র গণ অভ্যুত্থান তো এই প্রথম হয়নি, এর আগেও হয়েছে, 90-ও হয়েছে। কিন্তু 90 হওয়ার পর যারা ক্ষমতায় এসেছে তারা কিন্তু কথা রাখেননি, সোজা কথা। আওয়ামী লীগও রাখেনি, বিএনপিও রাখেনি। কার দায় বেশি সেটা আমরা বিচার করতে পারি, বিতর্ক করতে পারি, কিন্তু যারাই যখন ক্ষমতায় ছিল, 3 জোটের রূপরেখা যদি মেনে চলতো, তারা যদি স্বৈরাচারের সঙ্গে কেউ হাত না মেলাতো, তাহলে হয়তো বাংলাদেশের রাজনীতির গতিবিধি ভিন্ন হতো। এমনকি আওয়ামী লীগ 2009 সালে যে প্রতিশ্রুতি দিয়েছিল, যে দিন বদলের কথা বলেছিল, 9 সালেও কিন্তু এক ধরনের তারা সোনার বাংলা বলেছে, এখন নতুন বাংলা বলা হচ্ছে, তারা কিন্তু সোনার বাংলার কথা বলেছিল। তো ওই সোনার বাংলা তো ভোট। জনাব সরওয়ার হোসেন, একটি প্রসঙ্গ আলাপ করি যে জনাব তারেক রহমানের বক্তব্যের একটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে যে তার দীর্ঘ বক্তব্যে কোনো দলের নাম, কোনো ব্যক্তির নাম উচ্চারণ করেননি, এবং এই বাংলাদেশে হয়তো প্রথম যে অর্থাৎ হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে থেকে পরামর্শ সহিষ্ণুতা টলারেন্সের ভিতর থেকে একটা আহ্বান তিনি জানিয়েছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? না, এটি অর্থাৎ এটি নতুন ফেনোমেনা কিনা? এটি কিন্তু বিএনপি চেয়ারপারসনের প্রথম যে বক্তৃতা, 5 তারিখ পরে কবে জনসভা হলো প্রথম? 8 তারিখ না, 12 তারিখে সেই জনসভায় কিন্তু বিএনপি চেয়ারপারসন প্রথম বলেছেন, আমরা হিংসা, হানাহানি বা প্রতিশোধের রাজনীতি চাই না। আমি মনে করি এই তারেক রহমানের বক্তব্যের ধারাবাহিকতায়। আর সুতরাং বিএনপি, এমনকি বিএনপির যদি 31 দফা আমরা বিশ্লেষণ করি, তার মধ্যে এক ধরনের পুরানো রাজনীতি থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা আছে, চিন্তা আছে। এখন এটা বাস্তবায়ন কিভাবে হবে, কতটা হবে, সে নিয়ে আমরা বিতর্ক। এবং তিনি বলেছেন ফ্লেক্সিবল আছে, যদি অন্য মতামত আসে আরো ভালো করবার জন্য, সেখানেও কিন্তু সে দ্বার উন্মুক্ত রেখেছেন। তারেক রহমান কিন্তু বিএনপির আগের অবস্থানের কথা উল্লেখ করে যে তারা জাতীয় সরকারের কথা বলেছে। এখন এখানে প্রশ্ন আসবে যে জাতীয় সরকার, প্রথমত হচ্ছে নির্বাচন হওয়ার পর তো জাতীয় সরকার, এখন এক হচ্ছে আন্দোলন একসঙ্গে করেছেন, এটাই বোঝাতে চেয়েছেন যাদের সঙ্গে আন্দোলন করেছে তাদের নিয়ে এই সরকার গঠন করা হবে। সেক্ষেত্রে বিএনপির সঙ্গে বাম আছে, মধ্য বাম আছে, মধ্য ডান আছে, পুরোপুরি ডান আছে। এখন এই সবাইকে মিলে করা যাবে কি না? বাংলাদেশের রাজনীতি কিন্তু খুব জটিল। আমরা এক দলের মানুষই একসঙ্গে থাকতে পারি না, তারপর বিভিন্ন দলের মানুষ একই মন্ত্রিসভায় থেকে সেটা কতটা এগোনো যাবে। হ্যাঁ, বিএনপি এর আগে জোট সরকার করেছে, আওয়ামী লীগও জোট সরকার করেছে, কিন্তু মূল নেতৃত্ব কিন্তু তাদের হাতে ছিল। এখন বহুদলীয় ধরুন 40টা দলকে কি এই জাতীয় সরকারে স্থান দেয়া যাবে? আর যদি তাই যায় তাহলে তো আবার কি একদলীয় হবে? ধরেন এর বাইরে কেউ থাকলো না, জাতীয় সরকারে নির্বাচনে অংশগ্রহণকারী সব দল নিয়েই করা হলো, এবং যে দল ক্ষমতাচ্যুত হলো সেই দলের অবস্থান কি হবে? সেই দলকে নির্বাচন করতে পারবে? একটি সংশোধন, সেটা হচ্ছে যে 5ই আগস্টের পরে বিএনপির প্রথম সমাবেশ ছিল 7ই আগস্ট, হয়তো মানে 2 দিনের মধ্যে, এবং অনেকে এই 2 দিনের মধ্যেই একটা সমাবেশ বলেছিলেন। কিন্তু বিএনপি চেয়ারপারসন যে কথাটা বলেছিলেন, এটা কিন্তু সজীব ওয়াজেদ জয়ে এটার প্রশংসা করেছে এবং স্বাগত জানাই। তাহলে মানুষ যখন ভালো কথা বলে, যে দলেরই হোক, সেটা কিন্তু অন্যরা গ্রহণ করেন। অন্যরা আর ভালো কথা না বললে কি হয় সেটাও আমরা জানি। আমি মনে করি যে এই আপনি যে কথাটা বললেন এটা উল্লেখযোগ্য, যে কোনো দলের নাম না বলা, অর্থাৎ যেটা আগে ছিল একটা সংস্কৃতি ছিল, যেটা বিশুদ্ধার করা, সেই জায়গা থেকে একটি গুণগত উত্তরণ, এটা অনেকে বলবার চেষ্টা করে। এটা ভালো আভাস বা ইঙ্গিত বলবো। এখন মাঠের রাজনীতি এবং বক্তৃতা তো একটু পার্থক্য আছে। এখন মাঠে যখন নামবে তখন কি হয় দেখুন, এখন তো আওয়ামী লীগ দৃশ্যপটে নাই, কিন্তু যারা আছে এবং তারা আন্দোলনেরই অংশীদার সবাই,
ছাত্র আন্দোলনে অংশীদার, বিএনপি অংশীদার, জামাত ইসলামে অংশীদার, বাম দলগুলো অংশীদার, কিন্তু তাদের মধ্যে এক ধরনের টানাপোড়েন কিন্তু এখনই লক্ষ্য করা যাচ্ছে। কে কী করবেন? নতুন দল নিয়ে মির্জা তারেক রহমান কিন্তু নতুন দল সম্পর্কে বলেছে যে নতুন দল হতে আপত্তি নেই, কিন্তু রাজনীতিকদের হাতেই গণতন্ত্রের ভার ছেড়ে দিতে হবে। আমরা আশা করব যে অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যতে যে ভবিষ্যতে ক্ষমতা প্রত্যাশী দলগুলোর সঙ্গে এমন টানাপোড়েন হবে না যাতে সংস্কার কাজে ব্যাহত হবে অথবা মানুষের মধ্যে সন্দেহ সংশয় বেড়ে যাবে। মানুষ কিন্তু এখনও এক ধরনের 1.5 মাস হলো তো, যে এক ধরনের মানুষের মধ্যে আশা যে পরিবর্তন হবে। এখন পরিবর্তনটা শুধু ক্ষমতার পরিবর্তন না হয়, ব্যবস্থার পরিবর্তন হয়, গুণগত পরিবর্তন হয়। কারণ আমরা যে মানুষ কি চায়, এই অন্তর্বর্তী সরকারের কাছে চায় যে নিত্যপণ্যের দাম কমুক। আগে সিন্ডিকেট থাকলে সেই সিন্ডিকেটের দৌরাত্ম্য না থাকুক। মানুষ চায় নিরাপত্তা, অর্থাৎ রাস্তায় বের হলে কেউ আক্রান্ত হবে না, আবার নিরাপদে ঘরে ফিরে আসতে পারবে। মানুষ চায় যে আমাদের তৈরি পোশাক শিল্প বা সমস্ত শিল্প কারখানা নিরাপদ থাকবে, সচল থাকবে। কিন্তু ইতিমধ্যে কিন্তু এই তৈরি পোশাক কারখানায় বেশ আজকেও কিন্তু একজন নারী শ্রমিক মারা গেছেন। সুতরাং এর প্রভাব প্রতিপত্তি এবং স্বাভাবিকভাবে এখানে কোনো গোলযোগ হলে আমাদের প্রতিযোগী যে রপ্তানিকারক তারা সেই সুবিধাটা দিতে চাইবেন। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে জনাব সারাব হাসান। মাহফুজুর রহমান, আপনি বলুন যে আপনার কাছে যে প্রশ্নটি করব, যেটা বলা হয়েছে আজকের সমাবেশে, জনাব তারেক রহমান বলেছেন যে সংস্কারে জনগণকে অংশগ্রহণ থাকতে হবে। এই অংশগ্রহণটা কিভাবে সম্পৃক্ত হতে পারে জনগণ? অবশ্যই যে কোনো সংস্কারে যদি জনগণ অংশগ্রহণ না করে সেই সংস্কারটা কিন্তু অপূর্ণ থেকে যাবে। সরকার একটা সংস্কার করছে যেটা সর্বজন গৃহীত কোনো অ্যাকসেপ্টেন্স পাচ্ছে না, তাহলে কিন্তু ওই সংস্কারটার প্রশ্নমুখী হবেই সবসময়। সো সকলের কাছে অ্যাকসেপ্টেন্স হতে হবে, এরকম একটা সংস্কার দরকার। এবং দেখেন বর্তমানে সংস্কারকে আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত তাদের ভেরি মাচ অনেস্ট ইন্টেনশন দে হ্যাভ। দেখেন তারা কিন্তু অলরেডি কিছুদিন আগে 6টা বিভাগ আলাদা করেছে এবং 6টা বিভাগে সংস্কার করার কথা বলেছে, এবং 6টা বিভাগে কারা কারা সংস্কার করবে ওগুলোও কিন্তু বলেছে আর কি। যেমন ধরেন হচ্ছে প্রধান হবে যে নির্বাচন সংক্রান্ত একটা সংস্কার হবে, ওখানে বদিউজ্জামান সাহেবকে প্রধান করেছে, বদিউল আলম। তারপর বিচার বিভাগে ওখানে সাবেক বিচারপতি শাহ আবু নাইম সাহেবকে রেখেছেন। তারপর হচ্ছে পুলিশ প্রশাসন সংস্কার, জনপ্রশাসন সংস্কার, সংবিধানের সংস্কার, দুর্নীতি দমনের পুলিশ সংস্কার, এগুলা কিন্তু এই সংস্কারগুলো কিন্তু ভেরি মাচ নেসেসারি। তো ওইগুলোতে কিন্তু এই বর্তমান সরকার কিন্তু হাত দিচ্ছে এবং চেষ্টা করছে সংস্কার করার জন্য। এখন সংস্কার করা তো এটা তো এমন না আমি একজনকে নিয়োগ দিলাম উনি এসে সাথে সাথে করে দিবে, এটা একটু সময় লাগবে। সংস্কারের কোন জায়গায় সংস্কার করতে হবে, কিভাবে সংস্কার করতে হবে, জনপ্রশাসনগুলো এখন কিভাবে সাজাতে হবে, কি কি করাপশন ছিল, কি কি করাপশনের পথ খোলা আছে, কি কি করাপশনের পথগুলো বন্ধ করতে হবে, এগুলো সব কিছু নিয়েই কিন্তু সংস্কার। তো এটা একটু সংস্কার লাগবে আর কি। তার থেকে আমার কাছে যেটা এখন মনে হয় আর কি, যেটা বিশেষভাবে সংস্কার একটা দেশে দেখেন আমরা একটা কনসেপ্ট জানি, সেটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার। যে একটা দেশে 3টা অংশ থাকে, এক্সিকিউটিভ, লেজিসলেচার অ্যান্ড জুডিশিয়ারি। তো বিশেষ করে আমাদের যে বিচার বিভাগটা আর কি, বিচার বিভাগের যে স্বাধীনতাটা, আমরা তো বিচার বিভাগের স্বাধীনতা করে অনেক হইচই করলাম, অনেক গলা ফাটালাম, কিন্তু আসলে কি বিচার বিভাগ কতটুকু স্বাধীনতা হয়েছে? আপনি দেখবেন কিছুদিন আগে কিন্তু আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয় উনি কিন্তু বলেছেন যে বিচার বিভাগ স্বাধীনতার জন্য আসলে একটা বিচার বিভাগ সচিবালয় আলাদা দরকার। আপনি দেখেন এখনও কিন্তু এই যে বিচার বিভাগের যে ট্রান্সফারগুলো হচ্ছে বা নিয়োগ কিছু হচ্ছে লোয়ার জুডিশিয়ারিতে, এগুলা কিন্তু অনেক কিছু এখনও কিন্তু মন্ত্রণালয়ের হাতে থেকে গেছে আর কি, যেটার জন্য আসলে পুরোপুরি দায়িত্ব থাকা উচিত হচ্ছে বিচার বিভাগের। এবং বিচার বিভাগের সচিবালয় একটা বিভিন্ন কোর বিভিন্ন জায়গা থেকে কিন্তু এটা একটা দাবি উঠেছে। ইভেন বিএনপি থেকেও কিন্তু বিএনপির যারা মুখপাত্র আছে তারাও কিন্তু বলছে যে না, এই সংস্কারটা অতি জরুরি আর কি। তো আমার মতে যে এই সংস্কার শুধু বিচার বিভাগ কেন, সব জায়গাতেই দরকার আছে এবং এটা অনগোয়িং প্রসেস এবং এটা অবিলম্বে দরকার।
কারণ বিগত দিনগুলোতে যে সরকারই আসুক না কেন বা লাস্ট 17 ইয়ার্সে যা হয়েছে আর কি, তো এগুলো আসলে এখন চেঞ্জ হওয়া দরকার, সব কিছু চেঞ্জ হওয়া দরকার। কিন্তু এখানে রাজনৈতিক দলের অংশগ্রহণ যদি না থাকে সংস্কার প্রক্রিয়ায়, তাহলে একটি নির্বাচিত সরকার যখন আসবে এগুলো তো জাতীয় সংসদেই রেটিফাই করা হবে। অবশ্যই। সেই প্রক্রিয়াটা কিভাবে হবে? অবশ্যই অর্থাৎ যেটা মির্জা ফখরুল ইসলামকে বলেছেন যে জি। আলটিমেটলি সংস্কার প্রক্রিয়া হতে হবে, জাতীয় সংসদ অনুমোদন করবে, সেই প্রক্রিয়াটা কিভাবে আপনি দেখেন। বলবেন? একজন দর্শক টেলিফোনে আছে, ফোনটি নি। শুভরাত্রি দর্শক, আপনার পরিচয় দিয়ে বলুন সংক্ষেপে আপনার প্রশ্নটি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওহাব মন্ডল বলছিলাম। জি, আপনার বলুন। আমি নীলুফার মনিয়াপার কাছে প্রশ্ন রাখতে চাই যে এই যে সরকার আজকে একটা প্রজ্ঞাপন জারি করলো 60 দিনের জন্য সারা দেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়া হয়েছে, এ ব্যাপারে ওনার মতামত কি? ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। আপনার কাছে আমি এই ওপিনিয়নটা নিব। আচ্ছা, জি। এই প্রজ্ঞাপনের ব্যাপারে। জি, প্রজ্ঞাপনের আচ্ছা, এই প্রজ্ঞাপনের যে ব্যাপারটা, এটা আমরা আজকে এই প্রজ্ঞাপনটা দেয়া হয়েছে। আমি আসার পথে দেখেছিলাম প্রজ্ঞাপনটা। এই যে প্রজ্ঞাপন, হ্যাঁ জি, এই প্রজ্ঞাপনটা দেখবেন, খেয়াল করবেন, এটা কিন্তু 2 মাসের জন্য দেয়া হয়েছে। হয়তোবা এটা টাইম টু টাইম এক্সটেন্ড করা হতেও পারে অথবা নাও হতে পারে। এবং এখানে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির যে পাওয়ারটা দেওয়া হয়েছে কমিশনার র্যাঙ্কিংয়ের সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে, এখানে কিন্তু আপনার 12(1) সিআরপিসি এবং 17 ধারা বলে তাদেরকে কিন্তু এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হয়েছে। সরকার ইচ্ছা করলে এটা পারে। এখন তাদেরকে কিন্তু আপনারা দেখে থাকবেন যে এই যে আমরা দেখে থাকি যে ভোক্তা অধিকার গাড়ি নিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। আসলে এখানে কিন্তু এই প্রজ্ঞাপনে দেখবেন বলে দিয়েছে যে তারা কোন কোন এরিয়াতে কাজ করতে পারবে এবং ফৌজদারি কার্যবিধির কোন কোন ধারাতে কিন্তু তাদেরকে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে। তাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেয়া হলেও এত ভাস্টভাবে কিন্তু এখনো দেয়া হয়নি। তাদেরকে লিমিটেড কিছু কাজ দিয়ে এই ঢাকা মেট্রোপলিটন ছাড়া সমগ্র বাংলাদেশে এটা দেওয়া হয়েছে। সমগ্র বাংলাদেশে দেওয়া হয়েছে। সমগ্র বাংলাদেশে দেওয়া হয়েছে। এটা আসলে আরো কিছুদিন আমাদের অবজার্ভ করে এটা আসলে একটা কমেন্ট করা যেতে পারে আর কি, যে তারা কিভাবে কাজ করছে, কতটুকু কাজ করছে। এই দেওয়াটার কারণটা কি মনে করেন? এটা দেওয়াটার কারণ দেখেন, সারা বাংলাদেশে কিন্তু সেনাবাহিনী আমরা কিন্তু দেখছি ভিজিবল, তাই না? আমরা কিন্তু রাতে বেরোলেও দেখি সেনাবাহিনীর গাড়ি যাচ্ছে বা সেনাবাহিনীর বিভিন্ন আইন প্রক্রিয়ার সাথে জড়িত হয়ে আছে। তাদেরকে যখনই কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার হচ্ছে, এটা আসলে নেসেসিটির কারণেই তাদেরকে কিন্তু ইনভলভ করা হচ্ছে বা দেশের স্বার্থেও তারা আসছে। তো এখন তারা যখন আসে, তাদের কাছে যদি কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার না থাকে, তাহলে কিন্তু তাদের এই কাজের বৈধতা নিয়ে কিছু কোশ্চেন থেকে যেতে পারে। একটা সেনা কর্মকর্তা কাউকে ধরে নিয়ে যাচ্ছে বা কোনো কিছু চ্যালেঞ্জ করছে, এটা কিন্তু কতটুকু তাদের এই পাওয়ারটা আছে, কতটুকু তাদেরকে দেয়া হচ্ছে, আইনগত বৈধতা আছে, এটা নিয়ে একটা কোশ্চেন কিন্তু চলে আসতে পারে। সো এই আইনগত বৈধতার প্রশ্ন যখন দেখা দিচ্ছে, সো এটাকে আপনার বৈধতা দেওয়ার জন্যই কিন্তু আমার মতে আর কি যে আজকে এই প্রজ্ঞাপনটা দেয়া হয়েছে আর কি। না, আপনি কি মনে করেন যে এই চেঞ্জ ওভারের পরে যে ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ঘটেছে গ্রামে গঞ্জে, অর্থাৎ যদিও অনেকটা কমে যাওয়ার কথা অনেকে বলেছেন, এটি কি আরো পরিস্থিতির উন্নয়ন হবে এগুলো? আমার মনে হয় যদি তাদের অনেস্ট ইন্টেনশন থাকে, অবশ্যই পরিস্থিতি উন্নয়ন হবে। এটা তো আসলে তাদেরকে পাওয়ারটা দেওয়া হয়েছে তাদেরকে মিসইউজ করার জন্য না, তাদেরকে পাওয়ারটা দেওয়া হয়েছে যেন তারা পাওয়ার তাদের আছে, সেই পাওয়ারটাকে যতটুকু তাদের এক্সারসাইজ করা দরকার সেই এক্সারসাইজ করে যেন এই পাওয়ারটা তারা করতে পারে, তার ব্যবহার করতে পারে। তো আমার মতে তাদেরকে যে পাওয়ারটা দেওয়া হয়েছে, ওয়েট অ্যান্ড সি, আমরা দেখি তাদের ফাংশনিং তারা কিভাবে করছে। বাট এই পাওয়ার যদি তাদেরকে না দেওয়া হতো, হয়তো এক ধরনের কোশ্চেন থেকে যেত। আবার এই পাওয়ারটা যদি তারা মিসইউজ করে, সেটা নিয়েও এখন ভবিষ্যতে হয়তো বা কোশ্চেন অ্যারেস্ট করতে পারে বলে আমার মনে হয়। ধন্যবাদ, আবারও আসবো। নির্বাচিত জীবনে আপনি কি বলবেন? বিশেষ করে আমি আবারও যাচ্ছি সংস্কার প্রক্রিয়া এবং আপনার কাছে একই প্রশ্নটি করেছেন। দেখেন, প্রশ্নটা খুবই কঠিন একটা প্রশ্ন। আরেকটা বিষয়টা হচ্ছে রাজনৈতিক ঐক্যমত্য, যেটা সংস্কারের জন্য যারা রাজনৈতিক ঐক্যমত্যটা এতগুলো দল, মানে যেখানে অন্তর্বর্তীকালীন সরকার যেখানে সংস্কার করলো, সেখানে যদি ঐক্যমত্য না থাকে, তাহলে তো আবার যেটা সোহরাব হোসেন বললেন জি, এটা আমিও সোহরাব হোসেনের সাথে একমত। এবং আমি যে আমাকে দর্শক যিনি প্রশ্ন করেছেন, সোহরাব ভাই বললেন উত্তরটা ভীষণ কঠিন। এক নাম্বার, আমি যদি ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কথা মতো বলি যে অপেক্ষা করতে হবে, এটা অপেক্ষার বিকল্প হতে পারে না, মাত্রই পারমিশন দিল। তবে একটা কথা বলা যায়, দেশের অবস্থা ভীষণ খারাপ থেকে খারাপতর। এই সময়টায় আমাদের সেনাবাহিনী
যদি 5 তারিখের আগে এবং 5 তারিখে তারা যদি সহযোগিতা না করতো, সত্যি আরো অনেক অনেক বেশি হতাহত হতো। আমি তাদের প্রতি এই জায়গায় কৃতজ্ঞ যে আরো, হ্যাঁ, তারা আরো কম হতাহত হতে পারতো তারা যদি আরো আগে অ্যাক্টিভ থাকতেন, কিন্তু তাদেরও ভেতরে একটা কষ্টবোধ আছে। আমি তাদের দিকে আমি সম্মানটা রাখতে চাই, কারণ তারা আমাদের অতন্ত্র প্রহরী। তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়া শুধুমাত্র পুলিশের অর্ডার শোনার জন্য তারা মাঠে নামবে, আমি এতটা নির্দয় হতে পারি না। আপনি যদি খেয়াল করেন 2001-এ যখন বিএনপির ক্ষমতায় আসলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তখন কিন্তু অপারেশন ক্লিন হার্ট নেমেছিল এবং সেই দিন কিন্তু বিএনপির উপরই খড়গ নেমেছিল। তারপরেও কিন্তু বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন অন্যায় যেই করুক তার পানিশমেন্ট চাই। সেটা উনি বলেছিলেন, হয়তো উনি ওইটা ধরতে পারেন নাই যে আওয়ামী লীগ তার আগে 5 বছর ক্ষমতায় ছিল, সেনাবাহিনীর সদস্যরা প্রত্যেক জেলায় জেলায় গিয়ে লোকাল পত্রিকাগুলো সংগ্রহ করে লোকাল পত্রিকায় যত কেস হতো তখন সব বিএনপির নামই দিত। সেই বিএনপির ছেলেমেয়েরাই বেশি মারা গিয়েছিল সেই দিন। তারপরেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার কথা রেখেছিলেন, উনি কিছু বলেন নাই। তো আজকে তারপরে যে দিনটা গেছে, একটা ফ্যাসিস্ট সরকার 15 বছর সবাইকে যেমন ডমিনেট করেছেন, সেনাবাহিনীকেও চরমভাবে তাদের তো কন্ট্রাক্টর বানিয়ে ফেলেছেন, তাদের বিভিন্ন জায়গায় কাজ দিয়েছেন, তাদের দিয়ে কোনো দেশের কোনো কাজ করানোর চেয়ে যখন আমি ফেলানির লাশটা যখন কাঁটাতারে ঝুলতে দেখি তখন আমার খুব খারাপ লাগে। এই আমার দেশের সেনাবাহিনী, এই হলো সৈনিক, এই হলো বিজিপি, এই হলো বিডিআর, কিন্তু তাদের তো হাত পা বাঁধা ছিল। আমি তাদেরকেও ওইভাবে দোষ দিতে পারি না। সেইখানে আজকে যে অবস্থাটা হয়েছে, দেশের অবস্থা, ওই যে বললাম খারাপ থেকে খারাপতর, এবং কিছু কিছু জায়গায় অন্যায় অনেকেই করেছে। অন্যায় যেই করুক না কেন, আমি বলবো একটা মানুষ হিসেবে, আমি সৎ মানুষ কিনা জানি না, কিন্তু আমি চেষ্টা করি সৎ থাকতে। সেই জায়গা থেকে আমি বলবো যেই অন্যায় করুক এই খড়গটা তাদের জন্যই কার্যকর হোক, এবং ততদিন পর্যন্ত আমাদের সেনাবাহিনীরা ভালো থাকে যতদিন পর্যন্ত তারা নিরপেক্ষ এই বিচারগুলা করে, মানুষের শ্রদ্ধা ভক্তি সব তাদের পক্ষে থাকে। আপনি যখনই তারা বিভিন্ন বীজ কিনা শুরু করে, বিভিন্ন যে ইফাদ অ্যাডভার্টাইজমেন্ট দেখতাম, এইসব কেনা শুরু করে, আমি আপনার মাধ্যমে ওনাদেরও বলছি, আমাকে যদি ওনারা খামোশ বলে আমার কিছু বলার নাই, আমার মনে হলো তাই বললাম। যদি ওনারাও এরকম করে যে আমি 15 বছরে যা কামিয়েছি আপনি 15 দিনে তাই নিয়ে নেবেন, তাহলে কিন্তু জনগণ উল্টে যেতে, বাংলাদেশের জনগণের রক্তের মধ্যে রাজনীতি, বাংলাদেশের জনগণ উল্টে যেতে বেশি সময় লাগবে না। যে ছেলেরা সামনে যে পুলিশ বলেছে না, একজন মারি একজনই মরে, বাকিগুলা তো যায় না, তো যে ছেলেরা ওইভাবে দাঁড়িয়েছিল সেই ছেলেদের নামেও কিন্তু কথা উঠেছে, তাদেরকেও জনগণ ক্ষমা করে নাই, বা আমরাও কথা বলতে ছাড়িনি, ওরা তো আমাদেরই সন্তান। সেইখানে আমি বলবো সেই সেনাবাহিনীরাও, তারাও আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বাবা, চাচা, তারপরেও আইন সবার জন্যই সমান হোক, এটা আমি চাইবো। এবং এই যে আমরা বলবো 12-1 সিআরপিসি বলি, যেটাই বলি না কেন, তাদের ক্ষমতা, এটা তাদের প্রাপ্য। যদি আপনি নামান, তাকে সম্মান দিয়ে নামাতে হবে, কিন্তু সম্মানের অপমানটা করা যাবে না। সম্মানটা সম্মানের জায়গায় রেখে, যে যার জন্য দণ্ড জরুরি তাকেই দণ্ড দিবে, যার জন্য জরুরি না, আমি কোনো দণ্ডের কাজ করিনি, আমি কেন রাস্তায় বুক ফুলিয়ে হাঁটতে পারবো না? এই বুক ফুলিয়ে হাঁটার জন্য, সাধারণ মানুষের বুক ফুলিয়ে হাঁটার জন্য, তারা জনগণের জন্য, এই দেশের তরে, তারা কিন্তু বলে আমরা সবাই প্রত্যেকে মোরা দেশের তরে, তো দেশের তরে যদি তারা হয় তাহলে প্রত্যেকটা মানুষ তাদেরকে দিন শেষে স্যালুট দিবে। ধন্যবাদ। আবারও আসবে, একটু বিরতি নিচ্ছি। দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান, সঙ্গে আছে আমি সেলিম ইমরাও খান। আজ আমাদের আলোচনা বিষয় সংস্কারের জন অংশগ্রহণ, প্রয়োজনীয়তা ও করণীয়। ফিরছি আলোচনায়, পর্যায়ে আমি আবারও যাচ্ছি সোহরাব হাসান, আপনার কাছে আপনি যে কথা বলতে চেয়েছিলেন যে জনসম্পৃক্ততা কীভাবে হয়, যে ঐক্যমত জায়গাটা কীভাবে তৈরি হবে। কিছুক্ষণ আগে বলা হচ্ছিল যে এখানে 62টি দল আছে, তার বাইরেও আরও অন্যান্য স্টেক হোল্ডাররা আছে, তাহলে কীভাবে সমন্বয় করে সংস্কারের জনসম্পৃক্ততার বিষয়ে যাওয়ার আগে জি আপা বললেন, ভাই বললেন যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া, এটা নিয়ে আশা যেমন আছে, শঙ্কাও আছে।
আশাটাই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে আছে বেসামরিক কর্তৃপক্ষ সেটি সামাল দিতে পারছে না। এ কারণেই এবং সংবিধানেও আছে যে, সংবিধানে না কোথায়, যে বেসামরিক কর্তৃপক্ষ যে কোনো সময় সেনাবাহিনীকে তার মানে নিতে পারে। সহযোগিতা চাইতে পারে, নিতে পারে। কিন্তু আমাদের অভিজ্ঞতা কিন্তু খুব ভালো নয়। সেটা যদি 74-এর বিশেষ 74-এর জরুরি অবস্থার সময় বলেন, সেনাবাহিনী ডাকা হয়েছিল দুর্নীতি বিরোধী অভিযান এবং চোরাচালান বিরোধী অভিযানে, এবং সেখানে কিন্তু সরকারি দলের লোকজনই ধরা পড়ছিল এবং পরবর্তীকালে সেই অভিযান মাঝপথে থামাতে হয়েছিল। 91-এ বিএনপি এসে নিজের দলের বা অন্য দলের যে বিশৃঙ্খলা বা যে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পারছিল না বলে তারাও কিন্তু সেনাবাহিনী তলব করেছিল। অপারেশন ক্লিন হার্ট হয়েছিল 2001-এ এবং অবশ্য এটি বলবো যে 1991 থেকে 91 থেকে 2002 আসছিল আর কি, যেটা অপারেশন ক্লিন হার্ট, মানে 2001-এর ক্ষমতার সময় 1991 থেকে 2001-এর নির্বাচনের আগ পর্যন্ত কোনো সরকারই সেনাবাহিনী তলব করেনি। সেনাবাহিনী তখনই তলব করতে হয় যখন বেসামরিক কর্তৃপক্ষ ব্যর্থ হয়। এখন এটা স্বীকার করতে হবে যে একটা ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে, সে কারণে, এবং বিশেষ করে পুলিশ প্রশাসন প্রায় অকেজো হয়ে গিয়েছিল। সেটি তারা এখনও স্বাভাবিক হয়নি, সে কারণে আসতে হয়েছে। কিন্তু আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এমনকি 2007-08-এর যে জরুরি অবস্থা, তখন তো সেনাবাহিনী সরাসরি অভিযান চালিয়েছিল এবং প্রতিটি অভিযানে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে, বদনাম হয়েছে। এখন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো, সেখানে এই বিতর্কটা এড়াতে পারবে কিভাবে পারবে এবং কতটা তারা না, আপনি বললেন যে পুলিশ প্রশাসন অকেজো হয়ে আছে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, সেক্ষেত্রে করণীয়টা কি তাহলে? আচ্ছা, করণীয় হচ্ছে যে কোনো আপনি থানায় গেলে আপনার মামলা নিল না, আরেকজনের মামলা নিল, আপনি উদ্দেশ্যমূলক একটা মামলা করলেন, পুলিশ তাকে ধরে নিয়ে আসলো তার নিরাপরাধ ব্যক্তিকে, তাহলে তো আর কখনোই সেটা কেজো হবে না, কখনোই সেটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। এই যে সেনার তলব করা হচ্ছে বা সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার, কেন? জনগণের নিরাপত্তার জন্যে। সেই নিরাপত্তা নিশ্চিত করা। আমি বলছি যে আমাদের এই অভিজ্ঞতাগুলো, পুরনো আগের অভিজ্ঞতাগুলো যদি যারা এখন দায়িত্ব পালন করবেন সেটা যদি মনে রাখেন, তাহলে এটা সফল হবে। আর যদি মনে না রাখেন, অর্থাৎ সেখানে ব্যক্তিগত স্বার্থ, গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে থেকে এই দায়িত্বটা পালন করতে হবে। একই সঙ্গে যেটি বিএনপি এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারে আমলে হয়েছিল যে সেনা কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসনের একটা ফোনটা নিয়ে আপনার কাছে আমি এবার আসছি। শুভরাত্রি দর্শক, আপনার পরিচয় দিয়ে বলুন সংক্ষেপে প্রশ্নটি। ফোনটা কেটে গেছে, জি বলুন। আচ্ছা, মানে আমি বলছি যে সতর্ক থাকা। কোনো রকম সব সেনাবাহিনী যখনই নামানো হয়েছে বিতর্ক হয়েছে। অনেক সময় যেমন 74-এর ঘটনা হচ্ছে যে বেসামরিক কর্তৃপক্ষ সামাল দিতে পারেনি, কারণ সেনাবাহিনী যে অপরাধী সেখানে অভিযান চালানো, কোথাও কোথাও বাড়াবাড়িও করেছে। সেই বাড়াবাড়ি না হয়, পেশাগত দায়িত্ব পালন করে, রাজনৈতিক পক্ষপাত না হয়। কারণ আমরা এখন যে অস্বাভাবিক অবস্থায় আছি, অস্থির অবস্থায় আছি, সেখানে পক্ষপাত হওয়ার, রাগ বিরাগের বশবর্তী হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। জি, আর তাহলে ওই সেকেন্ড পার্টটা একটু বলুন যে এই যে 62-র উপরে যে দল আছে, স্টেক হোল্ডার আছে, তাহলে সংস্কার প্রক্রিয়া যদি সরকার করে, অর্থাৎ তাদের সঙ্গে আলোচনা কতদূর করবে আমি জানি না, সেই ক্ষেত্রে কি হবে? না, এটি তো কিভাবে তাহলে হবে? সেটি কি একটি দুই ধরনের যাবে? এক হচ্ছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলছেন যে চূড়ান্ত সংস্কার করবে নির্বাচিত সরকারি, এরা একটা ভিত্তি বা একটা রূপরেখা দিতে পারে। এবং রূপরেখার ক্ষেত্রেও প্রধান উপদেষ্টা তার ভাষণে কিন্তু বলেছেন যে
এরা এই কমিশন কাজ করার পরে 3 মাস কাজ করার পর যে রিপোর্ট দিবে, যে রূপরেখা দিবে, সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন, সরকারি আলোচনা করবেন, অন্তর্বর্তী সরকারি আলোচনা করবেন। সরকার আলোচনা করার পর এই মতামতের ভিত্তিতে একটা চূড়ান্ত কাঠামো তৈরি করবেন। রাজনৈতিক নির্বাচিত সরকার যদি মনে করে এই কাঠামোর রদবদলের প্রয়োজন আছে, কাঠামোর সংযোজন বিয়োজনের প্রয়োজন আছে, সেটা করবে। আর যেটি আপনার মনে আছে যে 2007-8-এর যে জরুরি অবস্থার সরকার, তারা যেসব সংশোধনী এনেছিল, তারা যেসব সংস্কার করেছিল, তার অনেকগুলো পরবর্তী নির্বাচিত সরকার রেখেছে, অনেকগুলো রাখেনি। এবং বলা হয় যে যেগুলো সরকারে দলীয় স্বার্থে কাজে লাগবে সেগুলো সুরক্ষা দিয়েছে, আর যেগুলো কাজে লাগবে না, যেগুলো সবাইকে নিয়ে একটি চলার পথ থাকবে, সেগুলো বাতিল করেছে, বা অর্থাৎ জবাবদিহিতার জায়গাটি বাদ দিয়েছে। আমরা আশা করব যে আগামীতে যারা নির্বাচিত সরকার আসবে, যে তারাও এই কথাটি মনে রাখবেন যে অতীতের ভুল থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। যদিও ইতিহাসের শিক্ষা হচ্ছে ভুল থেকে কেউ শিক্ষা নেন না। মাহফুজ জামান, আপনি কি বলবেন? আপনি মানে ভুল থেকে কেউ শিক্ষা নেয় না, যেটি সোহরাব হোসেন বললেন। না, সেটা ঠিক আছে আর কি, যে ভুল থেকে আসলে শিক্ষা কেউ নেয় না বা নেয়নি, কিন্তু ভবিষ্যতে যে নেবে না তা কিন্তু না। না, অবশ্যই আমরা আশাবাদী আর কি। আর আপনি যেটা বললেন শুরুতে যে কোশ্চেন বা আলোচনাটা হচ্ছিল আর কি, যে বহুদলীয় যে ব্যাপারটা আর কি, যে সকল দলের অংশগ্রহণমূলক, দেখেন এখানে আসলে তো আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে যে অনুচ্ছেদ 27 বলেছে যে আইনের চোখে আসলে সবাই সমান, এবং আর্টিকেল 38 বলে দিয়েছে যে আপনার ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, যে কেউ একটা অ্যাসোসিয়েশন করতে পারবে, সবার এটা অধিকার আছে। আমি একটা দল করতে পারি, আমার এটা একটা মৌলিক অধিকার, আমার ফান্ডামেন্টাল রাইটস। এটা যে কেউ যদি মনে করে যে আমি একটা দল করব, এটা বিএনপি বা বিএনপি ছাড়া অন্য দল যেই হোক না কেন, এখানে আসলে সাংবিধানিকভাবে বাধা দেওয়ার না, যেটা মির্জা ফখরুল ইসলাম যে প্রশ্ন গতকালকে তুলেছেন, যে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছে তাদের কেউ যদি বলে থাকে নতুন দল দরকার, সেখানে বলেছে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়, এ ব্যাপারে আপনি কি বলবেন? এখানে যদি তারা বলে থাকে নতুন দল দরকার, এটা কোন সেন্সে বলেছে সেটাও একটা দেখার বিষয়। এখন তারা দল নিজেরা করতে চাচ্ছে নাকি অন্য কোনো দল আসলে তাদেরকে পারমিশন দিতে চাচ্ছে, এটা আসলে আমি যেটা বলবো, এটা ওপেন। এটা আসলে কেউ যদি দল করতে চায়, সেটা সাংবিধানিকভাবে বাধা দেওয়ার কিছু নাই। এখন কিন্তু দল করতে যেয়ে যদি আমার মধ্যে বায়াসনেস চলে আসে, বা আমি একটা দলকে সাপোর্ট করতে যেয়ে যদি আমার মধ্যে বায়াসনেস চলে আসে, এটা আসলে ঠিক না আর কি। এটা অন্যায় বা এটা আইনত ঠিক না। কিন্তু কেউ যদি দল করতে চায়, সেটা এখানে বাধা দেওয়ার কিছু না। সাংবিধানিকভাবে তার দল করার অধিকার আছে, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন তার আছে, অবশ্যই আছে। আচ্ছা, আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে দেখুন, যে নির্বাচনে তো দলগুলো অংশগ্রহণ করবে, তাহলে এবং যে সংস্কার প্রক্রিয়া, প্রতি জায়গায় সংস্কারের প্রয়োজন আছে, সকলে অনুভব করছে, যে জন্য গণঅভ্যুত্থানটা হলো, কিন্তু এই বৃহত্তর পরিকল্পনা তো দীর্ঘমেয়াদী সময়ের প্রয়োজন আছে। তাহলে অনেকে বলবার চেষ্টা করেছেন নির্বাচনটা দ্রুত হলে সেই সরকার পরে দায়িত্ব বর্তাবে যে সরকার নির্বাচিত হয়ে আসবে, এই ব্যাপারে আপনি কি বলবেন? না, দেখুন এখানে যে সরকার যখন এখন যে অন্তর্বর্তী সরকার আছে, এটা তো আসলে 300টা আসনকে মানে রিপ্রেজেন্ট করছে না। আমরা তো জানি যে একটা বাংলাদেশের যখন একটা গভর্নমেন্ট, একটা নির্বাচিত সরকার আসবে, সেটা তো বাংলাদেশে যে 300টা কনস্টিটিউয়েন্সিতে ভাগ করা হচ্ছে তাদেরকে রিপ্রেজেন্ট করবে। এখন তো আসলে ওই রিপ্রেজেন্টেশনটা হচ্ছে না। এখন যেটা বারবার বলা হয় যে ডকট্রিন অফ নেসেসিটি, তাই না, প্রয়োজনের জন্য বা দেশের জন্য বা দেশের স্বার্থে এই গভর্নমেন্টে এসেছে এবং তারা দায়িত্ব নিয়েছে। তারা যে দায়িত্ব নিয়েছে, তাদের তো অবশ্যই কিছু ফান্ডামেন্টাল দায়িত্ব আছে, যে আমরা এখন যদি নির্বাচনে যেতে চাই, তাহলে কিছু সংস্কার না করে আপনি নির্বাচনে কিভাবে যাবেন? নাহলে তো আগের যে প্রক্রিয়াগুলো ছিল সেগুলোকে আবার ওই প্রক্রিয়ার মধ্যেই যেতে হবে। সো এই রাইট, এইগুলো কিছুটা সংস্কার করে তারপর যে মূল দল আসবে, নির্বাচিত যে গভর্নমেন্ট আসবে, যেই আসুক না কেন আর কি, তাদের উপর কিন্তু মেন দায়িত্বটা থাকবে যে এই প্রক্রিয়াটাকে চলমান রাখা এবং সংস্কারটাকে প্রপারলি করা। তাদের উপর কিন্তু মেন দায়িত্ব থাকবে। কিন্তু একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন এবং মানুষের নির্বাচিত, জনগণের নির্বাচিত একটা সরকার আনা কিন্তু তাদের এখন মেন দায়িত্ব। ইন্টারিম গভর্নমেন্টের। ধন্যবাদ। জি, কি বলবো,
বলুন যে ঐক্যমত্যটা কিভাবে তৈরি হবে দেখেন ঐক্যমত্য তৈরি এবং এই হবে, রিফর্মটা কিভাবে হবে, এটা বিশাল প্রেক্ষাপট। শোনেন, মনে মনে মিল থাকলেই ঐক্যমত হয়, এটা সাধারণভাবে যে কেউ বুঝে। এখন মিল আমি হব না যদি মনে মনে এমন থাকে যে তুমি যে কারণে ওই যে হরিণ বাঘকে হরিণকে খাবে বলছিল যে তুমি আমার পানি ঘোলা করছো, বলছে যে না এই যে দেখো আমার পানিটা তো এটা উজানে যায়, এটা ভাটি না, তুমি তোমার ওইখানে যাচ্ছে না আমার পানি, বরং তোমার পানিটা আসছে। তখন বলছে তুমি করো নাই, তাহলে তোমার বাবা করছে, তো আমার বাবা তো অনেক আগেই মারা গেছে, তাহলে তোমার দাদা করছে, তার মানে সে যে কোনোভাবে খাবে। তো এখন যদি আপনি না মিলতে চায়, সারা দিন যদি ঠোকাঠুকি করেন মিলবে না। আর যদি মিলের যদি চিন্তা থাকে তারা আসছে আমাদের ডিমান্ডেই, আমরা অস্বীকার করব না, আমরা চাই তারা থাকুক, তারা সংস্কারটা করুক, কিন্তু সংস্কারের নাম নিয়ে যদি অনেক টাইম, যেমন ধরেন একটা সুন্দর সংস্কার করতে সত্যিকার অর্থে অনেক সময় লাগবে, কিন্তু সেই সময়টা কি তাদের জন্য প্রযোজ্য হবে কিনা। এই যে ওনারা যে 41 দিন আছে, 41 দিনের মধ্যেও কিন্তু বিএনপি কিন্তু চুপচাপ আছে, বিএনপি একদম সাইলেন্ট, বিএনপি খুব ঠান্ডা মাথায় বক্তব্য রাখছে, বিএনপি প্রত্যেকটা কাজ ঠান্ডা মাথায় করছে। হ্যাঁ, অনেক বড় দল, দু একটা ঘটনা কোথাও কোথাও ঘটে যেতে পারে, সেটাও আবার অনেকেই অন্যরা করেও তাদের উপর দিয়ে দিতে পারে, এটাও হতে পারে। বাংলাদেশের সব কিছুই সকল সম্ভাবনার দেশ একটা দেশ, তো সেইখানে বিএনপি চেষ্টা করছে। এখন যদি তারা চেষ্টা না করে, বিএনপির মতো একটা দল, ধরেন আওয়ামী লীগ লুটপাট তন্ত্র করে আওয়ামী লীগ সিনের বাইরে, এখন সিনে আছে কে, বিএনপির মতো একটা বড় দল, আরগুলা কিন্তু কেউই এত বড় দল না। যেমন আপনি দেখেন জামাত, তারা আছে, আমি এই লাইনটা শেষ করি, জামাত আছে, জামাত কিন্তু বলে অনেক লম্বা টাইম লাগবে, কারণ আওয়ামী লীগ থাকলেও এত দিন লাগতো। কেন বলে জামাত? কারণ জামাতের ওই প্রপার মানুষগুলো নাই, সে যত টাইম হবে তার জন্য লাভ হবে, বাট বিএনপির জন্য তো তা না। বিএনপির বরং এতদিন যে না পেয়ে আওয়ামী লীগ যা করেছে, আমি আপনাকে যদি বলি যে এই বইটা 31 দফার যে বিএনপি বইটা করেছে 1.5 বছর আগে, এটা ঘোষণা দিয়েছে, এটা হচ্ছে রেইনবো নেশন। এখানে কিন্তু অনেক কিছুই দেওয়া আছে, তার শেষে যেটা বলেছে, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা রূপরেখা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত বিএনপির ভিশন 2030 এবং দেশনায়ক তারেক রহমান ঘোষিত 27 দফা কর্মসূচির আলোকে যুগপৎ আন্দোলনের শরিক সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে সংশোধিত ও সম্প্রসারিত রূপে প্রণীত, এই সবগুলো থেকে কিন্তু নিয়ে 31টা দফা করেছে। এরপরেও যদি কিছু থেকে থাকে, তারা যদি বলে যে আপনার এই দফাটা আমার ভালো লাগেনি, আপনি আসেন, আমি ওই সংস্কারটার কথা বলছি। যে 5 আগস্টের পরে কিন্তু নানা রকম ঘটনা ঘটেছে, যেটা বিএনপির পক্ষ থেকেও আপনাদের প্রতিবাদ করা হয়েছে, এবং যারা আপনাদের সঙ্গে অর্থাৎ যুগপৎ আন্দোলন করেছে তারাও কিন্তু তীব্র সমালোচনা করেছে সেই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখেন? দেখেন, বিএনপি একটা বড় দল এবং এই জন্য বহিষ্কার করা হয়েছে অনেককে। বিএনপির যেটা মনে করেছে যে বিএনপির নেতা তারেক রহমান, উনি সমস্ত বাংলাদেশে সার্ভে করছেন, ওনার স্পেশাল টিম দিয়ে, আমি বলি সার্ভে করছেন, সার্ভেতে যেটা মনে করেছেন যে সত্য, সেটা একদম সরাসরি অ্যাকশনে উনি চলে গিয়েছেন। উনি কিন্তু কাউকে দেখবেন আপনি, স্ট্যান্ডিং কমিটির মেম্বার থেকে শুরু করে বড় বড় নেতা পর্যন্ত কিন্তু শোকজের মধ্যেই আছেন, আপনাদের মাধ্যমেই জানা। সো উনি ওটা ব্যবস্থা করছেন। আমরা এর মানে বলবো না যে কিছুই হয় নাই, কিন্তু যত না হয়েছে, যত গর্জে তত বসে না, তা অনেক বদনাম করার জন্য। দেখেন, অনেক দল আছে, ছোট ছোট দল, তারা কিন্তু বড় বড় কিছু লুটপাট করেছে, ব্যাংক নিয়েছে, বিমা নিয়েছে, কত কিছু নিয়েছে। অনেক সময় দেখা গেছে যে নিজের বাড়িটা দখল করতে ছিল, এটা উদ্ধার করতে গিয়েছে। 30 সেকেন্ডে আপনি বলবেন। 30 সেকেন্ড হচ্ছে যে মনিয়াপাকে বলবো, এই যে ছোট ছোট দলগুলো বড় বড় যে লুটপাট করেছে, এটা আপনি জনগণকে যদি একটু জানান, তাহলে আমাদের সুবিধা হবে, জানতে হবে। না এখন না, আপনারা দলীয়ভাবে এটা জানানো, যে তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় কি অঘটন ঘটছে, কোথায় কি জঞ্জাল এখনো আছে। মাহফুজুর রহমান, 30 সেকেন্ডে বলুন। জি, আমি মানে আমার বাক্য যেটা শেষ, সেটা হচ্ছে যে হোপ ফর দ্য বেস্ট। আমরা এখন আশা করতে পারি ইনশাল্লাহ সামনে একটি সুন্দর বাংলাদেশ অপেক্ষা করছে, একটা সংস্কারের পথে আমরা আছি ইনশাল্লাহ। এই সংস্কার চলমান প্রক্রিয়া, এবং যে সরকার আসবে এই সংস্কারটা চলমান থাকবে, এবং একটা সুন্দর বাংলাদেশ আমরা পাবো বলে আশা। ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক,
গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।